আজকের গল্প অরোরা পর্ব 24 রাইটার সামিয়া খান। বিয়ের পরেই প্রথম অরোরা বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। তেমন না যে খুব একটা আনন্দ হচ্ছে তার মনে। তার কাছে শ্বশুর বাড়ি যা, বাবার বাড়ি তাই। মাঝে শুধু কাঁচা পাকা দালানের পার্থক্য আছে। তারপরে কোলে সিনান, তার পাশে অরোরা বসে আছে। তার পাশে অরোরা বসে আছে গাড়ির সামনে, ড্রাইভারের পাশে ইমতিয়াজ ও গাড়ির পেছনে শ্রাবণী আর লাবণ্য। অরোরা ও তাইপের রিসেপশনটা একটু পিছিয়ে দিয়েছে। সেজন্য মুক্তা বলল অরোরাকে নিয়ে যেন ঘুরে যায় তারা। সেই চিরচেনা পথে ধুলো উড়িয়ে গাড়ি চলছে। অরোরা জানালা দিয়ে পুরো পরিবেশটা দেখে চোখ জুড়িয়ে নিচ্ছে। এই পথে কত স্মৃতি আছে তার। মনে হচ্ছে যুগ যুগ পর সে নিজে গ্রাম এলো। হঠাৎ অরোরা সেই জায়গায় চোখ গেল যেখানে রাজীবকে শেষবার দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বুকের ভিতরে একটা ভারী পাথর সমান ওজন অনুভব হলো অরোরার। সেখানে থেকে চোখ সরিয়ে নিল সে। অন্তত গাড়িতে সকলের সামনে কাঁদতে চায় না। বাড়ির সামনে এসে গাড়ি থামলো ড্রাইভার। গাড়ি থামানোর শব্দ পেয়ে জলদি জলদি বের হয়ে এলো মুক্তা। আসছো তোমরা? আমি ভাবতেছিলাম এত দেরি কেন হচ্ছে। আসলে ঢাকার জ্যাম কাটিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। ভালো আছেন মা? আলহামদুলিল্লাহ ভালো। দেখি অরো কই? তাইবের পিছন থেকে বের হয়ে এলো অরোরা। নিজের মেয়েকে কাছে পেয়ে একদম বুকের সাথে মিশিয়ে নিল মুক্তা। কতদিন পর নিজের নারী ছেড়ে ধনকে দেখতে পাচ্ছে। আমার মায়াটা কেমন আছে রে? ভালো মা। তোর জন্য কত যে কাঁদি আমি। মুক্তার কথায় কোনো জবাব দিল না অরোরা। মায়ের কথায় এখন আর মন ভিজে ওঠে না তার। কিছু সময় পর অরোরাকে ছেড়ে দিল তার মা। হাসি মুখে সকলকে ভিতরে নিয়ে গেল। প্রথম শ্বশুরবাড়িতে এসেছে দেখে তাই প্রায় সব কিছু নিয়ে এসেছে। প্যাকেটে প্যাকেটে মিষ্টি, দই, 10 রকমের ফল, ইলিশ মাছ, বড় একটা রুই মাছ যার ওজন মিনিমাম 12 থেকে 13 কেজি হবে। আশেপাশের প্রতিবেশী বিভিন্ন মহিলারা তো দেখতে এসেছে। বড় একটা বটি নিয়ে মাছগুলো কাটতে বসেছে রিমা আর গ্রামের এক মহিলা। বাড়িতে পুরো উৎসব উৎসব ভাব। সিনানকে কোলে নিয়ে বের হয়ে এলো অরোরা। বাচ্চাটা যেন একটা চিনির দলা, সকলেই কোলে নিতে চাচ্ছে। কিন্তু তাইবের কঠোরভাবে মানা করা আছে সিনানকে যেন কোনো অপরিচিত মানুষের কোলে না দেয় অরোরা। রিমা, তোর ননদরে তো রানীর মতো দেখা যায়। রিমা কিছুটা মুখ বাঁকিয়ে উত্তর দিল, তো যাব না? রাজার মতো জামাই পাইছে। তা হ্যাঁ রে, তোর জামাই কই আরো? ভেতরে চাচি। রিমাকে দেখে কিছুটা ঘৃণাই হয় অরোরার। বিশেষ করে তাইপের সেদিনকার কথাগুলো শোনার পর থেকে অরো বস এখানে, এই যে টুল। রিমার পাশে টুল নিয়ে বসলো অরোরা। সিনান অবাক হয়ে মাছ কাটা দেখছে তো আর একবার মায়ের দিকে তাকাচ্ছে। মনে হয় জিনিসটা সে প্রথমবারের মতো দেখছে। তার ছেলে তো পুরাই বাপের মতো, না কিছুটা মায়ের আদলও আছে। তা তো বোঝাই যায়। আশেপাশে মানুষ নেই দেখে রিমা গলা নামিয়ে বলল, এখনই নিজের বাচ্চা কাচ্চা নিবি নাকি পরে ওষুধ খাস নাকি? পাশে যে গ্রামের মহিলাটি মাছ কেটে দিচ্ছিল অরোরার জবাব দেওয়ার আগে সে বলে, এখনই নিবি অরোরা, এটা তো সতীনের ছেলে। নিজের পোলাপানের ভবিষ্যৎ আগে দেখবি। কেন? সিনান আমার ছেলে না? সতীনের পোলা কখন আপন হয় না? ঠিক কইছেন চাচি। শোন অরো, তাই বাইরে বোঝাবি এখনই যাতে বাচ্চা নেয়। আর এত আদর করার দরকার নেই এটাকে। অরোরা কিছু না বলে শুধু মাথায় একপাশে দৌড়ালো। সিনান নিজের হাত ভেবে অরোরা হাত মুখে দিয়ে কামড়াচ্ছে। ছোট্ট তুলোর মতো, বলের মতো সিনান। অরোরা আরও কিছু বলল না, কারণ মানুষ তো জানে না তাইব নিজের ছেলের উপর কেউ হালকা আঁচ লাগালে তাকে 10 গ্যাপ ফেরত দিতে দ্বিধাবোধ করে না। টানা কয়েকবার বৈশাখীকে কল করলো ইমতিয়াজ। মেয়েটা ফোন ধরে নামে নিচ্ছে না। রোজ রোজ এসব আর ভালো লাগে না ইমতিয়াজের, কিন্তু কিছুই করার নেই। অন্তত আরও অনেকটা সময় এসব সহ্য করতে হবে। মেয়েটা ফোন ধরে নামে নিচ্ছে না। রোজ রোজ এসব আর ভালো লাগে না ইমতিয়াজের, কিন্তু কিছু করার নেই। অন্তত আরও অনেকটা সময় এসব সহ্য করতে হবে। ফোন পকেটে ভরে ঘর থেকে বেরিয়ে এলো ইমতিয়াজ। উঠানে সকালে বসে রয়েছে। শ্রাবণীকে বেশ হাসি খুশি লাগছে। ইমতিয়াজ ভেবেছিল গ্রামের পরিবেশ মোটেও শ্রাবণীর পছন্দ হবে না। এখন দেখছি বিষয়টা উল্টো। আসলে কি ভাইয়া জানো, মা বাবা না এসে ভালোই হয়েছে। লাবণ্যের কথায় ভ্রু কুঁচকে ফেললো তাই। ভালো কেন হবে?
তা না হলে মূর্তির মতো বসে থাকতে হতো। আমাদের সাথে থাকতে হবে না তো? একদম না। পাগল তুই লাবণ্য। অরোরা সিনানকে আমার কোলে দাও। সিনানকে কোলে দিয়ে অরোরা উঠে দাঁড়ালো। সেই চেয়ারে এসে ইমতিয়াজ বসলো। কাঁঠাল গাছের ছায়ায় বিকেলে পড়ন্ত রোদ উপভোগ করতে বেশ ভালোই লাগছে। রান্নাঘর থেকে মুক্তার ডাকায় সেদিকে চলে গেল অরোরা। মা ডাকছিলে? হ্যাঁ, ওখানে বস। একটা পিড়ি এগিয়ে দিল অরোরার দিকে। মুক্তা চালের গোড়ার রুটি তৈরি করছে, পাশে রিমা বসে তা ছেঁকে দিচ্ছে। তুই কি খাস না ঠিক মতো অরো? কেন একথা বললে মা? বিয়ের পর তো মায়েরা মোটা হয়, আর তা তুই যা ছিলি তাই, একটুও শরীরে মাংস বাড়েনি। আমি তো খাই ঠিক মতো, ওটা জানি আমি। তাই উল্টো না খেলে তোকে বকবে। তাদের কথার মধ্যে গুটি গুটি পায়ে একটি মহিলা রান্নাঘরের দিকে গেছে। মহিলাটিকে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল মুক্তা। সে আর কেউ না, রাজীবের মা। হয়তো শুনেছে অরোরা এসেছে। মুক্তা মনে মনে সহস্রবার আল্লাহকে ডাকছে যাতে তাইফের সামনে কোনো ঘটনা না তৈরি করা হয়। রাজীবের মা এসে অরোরার মাথায় হাত রাখলো। অরোরা অবাক হয়ে মহিলাটিকে দেখছে। এই কয়দিনই কেমন বুড়িয়ে গেছে। কেমন আছো মা? চাচি বসেন, আপনার এই অবস্থা কেন? রাজীবের মা সামান্য হাসলো। যে মায়ের একমাত্র পোলা মরে যায় তার কি এর থেকে ভালো অবস্থা থাকে? গলা পাকিয়ে কান্না এলো অরোরার। সাইকেল চালানো সেই রাজীবের মুখটা ভেসে উঠল ওর দৃষ্টিপটে। আপা হঠাৎ হাসলেন। বসেন। মুক্তার কথায় পাত্তা দিল না রাজীবের মা। অরোরার সামনে মাটিতে বসে পড়ল। মহিলাটির পরনে মলিন শাড়ি, মাথার উস্কো খুস্কো চুলে না জানি কতদিন ঠিকমতো তেল দেয়নি। ঠোঁটগুলো তির করে কাঁপছে, আসলে পুরো শরীরটাই কাঁপছে। চাচি আপনার কি শীত লাগছে? না রে মা, রাজীব মরার পর থেকে কেমন জানি হয়ে গেছি। তোরে কিছু বলতে আসলাম, বলেন। অরোর দুটো হাত নিজের দু হাতের মুঠোয় ভরে নিল রাজীবের মা। আমার ছেলেটা তোরে খুব ভালোবাসতো। তোর বাপে বলেছিল তোরে রাজীবের সাথে বিয়ে দিব। এত আমার ছেলে আরও আশায় বুকটা বাঁচছিল। এখন দুজনেই মরে গেছে। এসব কথা থাক না বা, তুমি চুপ থাকো মুক্তা। রাজীবের মা আঁচল দিয়ে চোখের জল মুছে নিল। আসলে তোমার কোনো দোষ নেই, বুঝছো আরো? কিছু অভিশাপ দিছিলাম তোমারে, তার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নিছি। একটু সময় হলে আমার রাজীবের কবরটা দেখে যাইও। ওরা কি বলবে ভেবে পেল না, জ্বর করে কেঁদে দিল। কাঁদো কেন মা? তোমার কপালে অনেক সুখ হবে, দেখো। এখন আসি। রাজীবের মা যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। তার যাওয়ার পথে বেশ কিছুক্ষণ তাকিয়ে হাঁটুতে মুখ গুজল অরোরা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।